বাদশাহ মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন বণিক ছিলেন, যে নাকি বাদশাহের কাছে একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ আনে। তিনি বাদশাহকে বললেন, বাদশাহ, আমি তো সর্বদিক থেকে সর্বহারা হয়ে গিয়েছি। বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার সাথে? তখন তিনি বললেন যে আমি একজন বণিক, আমি ব্যবসায়িক কোনো এক কাজে কয়েকদিনের জন্য সফর করতে যাচ্ছিলাম। আমার কাছে একটি ব্যাগ ছিল যার মধ্যে অনেক হিরে মুদ্রা ছিল। তখন আমি চিন্তা করলাম যে রাস্তার মধ্যে যদি কোনো চোর ডাকাত আমাকে ধরে এবং তা নিয়ে যায়, এটি চিন্তা করে আমি আমাদের এলাকায় যে বিচারক ছিলেন তার কাছে আমি তা আমানত হিসেবে রেখে যাই। এবং যখন আমি ব্যবসায়িক কাজ থেকে ফিরে আসলাম, তার থেকে ব্যাগটি বাসায় নিয়ে আসলাম। আসার পরে ব্যাগ খোলার পর দেখেছি তার মধ্যে কোনো হিরে মুদ্রা নেই, বরং তার মধ্যে কিছু রৌপ্য মুদ্রা রয়েছে। অতঃপর আমি ওই কাজের কাছে যাই। বিচারকের কাছে যাওয়ার পর যখন তাকে জিজ্ঞেস করে যে আমার ব্যাগে তো হিরে মুদ্রা ছিল, তখন বিচারক উল্টো আমাকে প্রশ্ন করলেন যে তুমি আমাকে যেভাবে ব্যাগটি দিয়েছো, তুমি কি সেটি সেভাবে পেয়েছো? আমি বললাম জি। তার মধ্যে কোনো কাটা ছিঁড়া আছে? আমি বললাম না। তো তুমি যেভাবে সেটা লক করেছো, তুমি কি সেটা সেভাবে পেয়েছো? কয় জি। তখন বিচারক বললেন, তার মধ্যে কি আছে তা তো আমি জানি না, তুমি আমাকে যেভাবে দিয়েছো আমি তোমাকে তাই সেভাবে তোমাকে ফিরিয়ে দিয়েছি, আমি আর কিচ্ছু জানি না। তখন ওই লোকটি বাদশার কাছে আকুতি মিনতি করে বললেন যে আমার সাথে এমন ঘটনা হয়েছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কসম করে বলছি যে তার মধ্যে হিরে মুদ্রা ছিল, আমি একটু মিথ্যা বলছি না। তখন বাদশাহ মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটি শোনার পর তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ব্যাগটি রেখে যাও এবং আমি যখন বলবো তুমি তখন আমার দরবারে আসবে। তখন ওই বণিকটি চলে যায়। তারপর বাদশাহ তার দরবারের লোকদেরকে বলল, আজকের দরবার শেষ, তোমরা সবাই চলে যাও, আমি আবার তোমাদেরকে পরে ডাকবো। সবাই চলে যাওয়ার পর বাদশাহ একটি ছুরি নেন। ছুরি নেওয়ার পরে তিনি যে গদিতে বসেন, ওই গদিটির একটি পাশে তিনি তা একটু কেটে দেয়। কেটে দেওয়ার পর সবাইকে বললেন যে আমি 3 দিনের জন্য সফরে যাচ্ছি, আমার রুমে যাতে আমার দরবারি লোক ছাড়া যাতে বাইরে কেউ না আসে। তো সবাই যখন চলে যায়, যাওয়ার পর যখন সাফ সাফাই করা যারা সাফ সাফাই করে তারা যখন তার রুমে যায় সাফ সাফাই করার জন্য, তখন ওই গদিটি ছিঁড়া দেখতে পেয়ে তারা তো সবাই চিল্লাফাল্লা শুরু করে এবং দরবারের লোক সবাই আসে। আসার পর সবাই যখন এই ঘটনা দেখার পর সবাই ভয়ে কাঁপতে শুরু করে। সবাই বলে যে বাদশা যখন ফিরে আসবে, আসার পর তো আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবে। তো ওখান থেকে একজন লোক হঠাৎ করে বলেন যে তোমরা চিন্তা করার দরকার নেই, আমার কাছে এমন একজন দর্জি আছে যে সে এটি এমনভাবে সেলাই করবে যে কোথায় চা কাটা ছিল কেউ তা বলতে পারবে না। তখন তারা বলল যে তাড়াতাড়ি তাকে নিয়ে আসো, দরকার পড়ে আমাদের সবার 1 মাসের বেতন নিয়ে যাও, তবুও তা সুন্দর করে সেলাই করতে বলো। তখন সে যায়, ওই লোকটিকে নিয়ে আসে। দর্জি যখন আসে, দর্জির সবাই দর্জিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে আপনি এটা ভালো করে সেলাই করে দেন। দর্জি বলল, অসুবিধা নাই, আপনারা টেনশন করবেন না, আমি এটি এমনভাবে সেলাই করব যে বাদশা কখনোই বুঝতে পারবেন না যে এটা কাটা ছিঁড়া ছিল। তো দর্জি যেমন বলেছেন তেমনই করলেন এবং বিকেলবেলা তা সেলাই করে আনার পর দেখা গেল যে তা এত নিখুঁতভাবে সেলাই করা হয়েছে যে কোথায় তা কাটা ছিল কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তখন দর্জিকে সবাই টাকা দেয়, টাকা দেওয়ার পরে সে চলে যায়। বাদশা যখন ফিরে আসলেন, পরের দিন ফিরে আসার পর সর্বপ্রথম ওই গদির দিকে তাকায় এবং দেখে যে তা পরিপূর্ণভাবে সেলাই করা এবং বোঝাই যাচ্ছিল না যে কোথায় তা তিনি কেটে গেছিলেন। সবাইকে বললেন যে এই গদিটা তো ছিঁড়া ছিল, এটা কে সেলাই করছে? সবাই অস্বীকার করলো, বলল যে না, এটা তো কোথাও কাটা ছিল না। তখন বাদশা বললেন যে আমি নিজ হাতে তা কেটে গেছি। তখন সবাই বললেন যে আপনি যেহেতু কেটে গেছেন তাহলে আমাদেরকে বললেন না কেন? তখন বাদশা বললেন যে আমি চেয়েছিলাম যে তোমরা তা অনুসন্ধান করো এবং তা তোমরাই সমাধান করো, এখন বলো এটি কে সেলাই করেছে। তখন সবাই বলল যে আহমদ রফু নামক একজন দর্জি ছিলেন, যে নাকি এটি সম্পূর্ণভাবে সেলাই করে। তখন বাদশা বললেন যে তোমরা যাও, তাকে নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসে এবং জিজ্ঞেস করা হয় যে তুমি এটি সেলাই করেছো, তখন তিনি বললেন যে জি হুজুর, আমি তা সেলাই করেছি, আপনার দরবারে সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যার জন্য আমি তা সেলাই করি, কিন্তু আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। তখন বাদশা বললেন না না, তুমি তো অনেক ভালো কাজ করেছো। তারপর বাদশা ওই ব্যাগটি তাকে দেখালেন এবং বললেন যে তুমি কি এই ব্যাগটি সেলাই করেছো? তখন তিনি বললেন জি হুজুর, এটি আমি সেলাই করেছি এবং আপনার একজন বিচারক তা আমার কাছে নিয়ে আসে এবং ব্যাগটির মধ্যে কিছু রৌপ্য মুদ্রা ছিল যার থেকে আমাকেও কিছু ভাগ দেওয়া হয় এবং আমি তা সুন্দর করে তা সেলাই করে দিই। তখন বাদশা তাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। অর্থাৎ বাদশা সমস্ত প্রমাণপত্র একসাথ করলেন। একসাথ করার পরে ওই কাজীটিকে তখন ডেকে আনে এবং ডেকে আনার পরে একটি একক রুমে তাকে নিয়ে যায় এবং বললেন যে তুমি কি ওই ব্যবসায়িক লোকের
ব্যাগ থেকে তুমি হীরা মুদ্রা নিয়েছো, যদি নিয়ে থাকো তাহলে তাকে দিয়ে দাও। তখন ওই বিচারক বললেন, হুজুর আপনি কিভাবে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনি আমার দাড়ি দেখেন, আমার সাদা দাড়ি, আমার অনেক বয়স হয়ে গেছে, আপনি কিভাবে আমার উপর এরকম একটা মিথ্যা অপবাদ দিচ্ছেন? বাদশাহ তখনও তাকে আবার বললেন যে, বিচারক সাহেব, আপনাকে আমি এখনও বলছি, হয়তো বা আপনি লোভে পড়ে তা ভুল করে ফেলেছেন, যদি আপনি তা মেনে নেন এবং তওবা করে নেন তাহলে আমি আপনাকে অবশ্যই মাফ করে দেব। আর আপনিও জানেন যে আমি যা বলি তাই করি। তারপরও ওই বিচারক মানছিল না। তখন বাদশাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। তারপর বাদশাহ ভরা দরবারে তাকে আবার ডেকে আনে এবং ডেকে আনার পর বললেন যে, তুমি কি এখনও নিজেকে অস্বীকার করো? তখন ওই বিচারক বললেন, জি হুজুর, আমি এখনও অস্বীকার করি, আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তারপর বাদশাহ বললেন, দরবারি লোকদেরকে বললেন, সিপাহীদেরকে বলো যে আহমদ রফুকে নিয়ে আসো। তো যখন আহমদ রফু আসে, ওই দর্জি যখন আসে, আসার পর ওই দর্জিকে যখন বিচারক দেখার পর সেই ভয়ে কাঁপতে শুরু করে। এবং তখন বাদশাহ বললেন যে, তুমি কি এখনও মিথ্যা কথা বলবে? তখন ওই বিচারক মাথা নিচু করে ফেলে। মাথা নিচু করার পর সবাই বুঝতে পারলো যে বিচারক মিথ্যাবাদী। বাদশাহ তখন তাকে বললেন যে, তোমাকে আমি এত বছর ধরে বিচারক রেখেছি, তোমাকে আমি এত টাকা দিয়েছি, এত বেতন দিতাম, তারপরেও তুমি সামান্য কিছু সম্পদের লোভে তুমি নিজেকে বিক্রি করে ফেলেছো। যাও, তোমাকে আজকে থেকে আমার চাকরি থেকে বরখাস্ত করলাম, ফিরে যাও তোমার বাসায়। যখন তিনি যাচ্ছিলেন, দরবারি লোক সবাই তাকে লানত দিচ্ছিলেন, বিভিন্ন ধরনের অভিশাপ দিচ্ছিলেন। লোক এমন বুড়ো বয়সে তিনি এমন একটি খারাপ কাজ করলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে সমস্ত দোকানদাররা তাকে একসময় দাঁড়িয়ে সালাম করতো, তারাও তার বিরুদ্ধে আজকে তাকে দেখে উপহাস করছিলেন যে এই বুড়ো বয়সে এমন খারাপ কাজ কীভাবে করলো। সবশেষে তিনি যখন বাসায় যান, যাদের জন্য তিনি এই পাপ কাজটি করে, বাসায় যাওয়ার পরে তিনি দেখেন যে তার বাচ্চা কাচ্চারাও তার বিরুদ্ধে। তখন তাকে বললেন যে, তুমি এমন এক খারাপ কাজ করেছো যার জন্য আমরা মাদ্রাসায় যেতে পারবো না, স্কুলে যেতে পারবো না শান্তিতে। সর্বশেষ তার যে পাশে থাকার মানুষটি, তার স্ত্রী, সেও তার বিরুদ্ধে চলে যায় এবং তাকে বললেন যে, তুমি এমন কাজ করলে যার কারণে আমি আমার বাবার বাড়িতে কিভাবে মুখ দেখাবো, আমার বাবার বাড়ি মহিলাদের সাথে আমি কিভাবে কথা বলবো, তারাও তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। দেখেন, আপনি যখন ভালো কাজ করবেন, ভালো কাজের জন্য সবাই তা ক্রেডিট নেবে। আপনি যাই করবেন না কেন, সবাই বলবে যে তার উপর আমার একটা সাপোর্ট ছিল। সবাই আপনাকে নিয়ে গর্বের সাথে আপনার পরিচয় দিবে যে আপনি একজন অমুক বিচারক, আপনি অমুক ব্যবসায়িক, আপনি অমুক ধনাঢ্য ব্যক্তি। সবাই আপনাকে তখন গর্বের সাথে পরিচয় দিবে, আপনার আত্মীয়রা। কিন্তু যখন আপনি কোনো খারাপ কাজ করবেন, তখন তা পুরোটাই আপনার উপরে চলে আসবে। এই ঘটনাটি যখন পড়তেছিলাম, তখন আমার বারবার আমাদের এফ রহমানের কথা মনে পড়ছিল যে তিনি এত পাপ করেছেন এবং এত টাকা ইনকাম করেছেন, কিন্তু আজ দেখেন তাকে যখন ধরা হয়, তার পক্ষে একটি উকিলও পাওয়া যায়নি, তার সন্তানাদি কেউ তাকে দেখতে আসেনি। তো এত পাপ কাজ, এত কিছু কাদের জন্য করলেন? যাদের জন্য করেছেন কেউ আপনার পাশে আজ ছিল না। তারপর সে নিরুপায় হয়ে তার একটি একক কক্ষে সে রাত্রি যাপন করলো। রাতের মধ্যে ঘুমানোর পর রাতে যখন শুয়ে যাওয়ার পর তার কোনো খিদেও ছিল না, না কোনো পানির তৃষ্ণা ছিল, কোনো কিছুই ছিল না, কিন্তু সে সারা রাত ঘুমাতে পারে নাই। সকালবেলা যখন সবাই তার দরজা খোলার পরে দেখলো যে সে মারা যায়।